আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তোমাদের তিনজনকে আজ অনেক সুন্দর লাগছে। থ্যাঙ্কস আপু, অ্যান্ড কংগ্রাচুলেশন। তিনজনে একসাথে কথাটা বলে মুচকি হাসলো। তারপর হাতের ফুলের তোড়াগুলো পাপড়ির হাতে দিল একে একে। রাহাব বলল, অবশেষে আসলে। থ্যাঙ্কস টু অল ভাইয়া। অথয়ের কথায় রাহাব আর সায়নের দিকে তাকালো। এক পলক দুজনে রহস্য হাসলো। সায়ন বলল, তেমন কিছুই না সুইট বোন, তোমরা আমাদের প্রতিবেশী, প্লাস দুদিন পর আরও একটা সম্পর্ক হবে। তার থেকে বড় কথা না, মানে আমরা পরিচিত এক জায়গায়, ইনভাইটে তোমরা না আসলে কেমন হয় বলো? তাই একটু আন্টিকে পড়িয়েছি আর কি। বলে মেকি হাসলো সে। আর উপস্থিত সবাই ভুরু কুঁচকেছিল। না বুঝে সোহাগ জিজ্ঞেস করতেই রাহাব বলল সব। সোহাগ আর পাপড়ি অথরদের ইনভাইট করেছিল, কিন্তু রশ্মি বেগম আসতে দিতে চায়নি। একে তো পাকাটা, তার উপর কতটুকু পরিচয় জানা নেই, এসব ভেবেই রাজি হচ্ছিল না রশ্মি। তারপর রাহাব ফোন করে জিজ্ঞেস করাতে নিশা বিষয়টা বলেছিল। পরে কিভাবে কি হলো, রশ্মি রাজি হয়ে গেল। কথার মাঝে অথয় এবার সাইমের উপর নজর দিল। 400 ভোল্টের শক খেল সে। দারুম দুরুম মাদল বাজছে বুকের ভেতর। কতদিন পর দেখলো এই মুখটা। চোখ জড়িয়ে গেল। ওর তাকানো লক্ষ্য করে শেফা খোঁচা দিল। ফিসফিসিয়ে বলল, কি লাগছে রে মায়েরি? নিশা বলল, আরে বাহ, সেম সেম কালার তোদের। কিরে, ব্যাপার কি? প্ল্যান স্ল্যান করে এসছিস নাকি রে? নিশার কথায় অথয় খেয়াল করলো সত্যি তাদের ড্রেসের কালার ম্যাচিং। আশ্চর্য, এতক্ষণ তো খেয়ালই করেনি। সে তো মানুষটাকে দেখতে ব্যস্ত ছিল। এবার সে সায়মকে আগাগোড়া অবলোকন করছে। তার সাথে ম্যাচিং শেরওয়ানি, বুকের বোতাম খুলে রেখেছে, এতে লোমশ বুক পুরাই নজর কাটছে। এমনিতেই ছেলেদের লোমশ বুক মেয়েদের দুর্বলতা, তার উপর এ ছেলের তার মন প্রাণ জুড়ে আছে। আজ মনে হয় মরেই যাবে সে। একভাবে তাকিয়ে আছে সাইমের খোলা বুকের দিকে, আর আপন মনে বলল, আপনার ওই বুকে একটু জায়গা দিবেন সাইম ভাই? আমি যে মরিয়া, একটু ঠাইয়ের প্রতীক্ষায়। এমন ভাবনার মাঝেই আবার জিহ্বাতে কামড় দিয়ে বিড়বিড় করে বলল, ছি ছি অথই, কি নস্টালজিক হচ্ছিস তুই? নজর ঠিক কর, লজ্জা শরমের মাথা খেয়ে নিয়েছিস নাকি? নিজে নিজে বলে নজর হটিয়ে নিল। আর সায়েম তার ভাবভঙ্গি ভাবলেশীন। অতয়কে দেখেছে কিনা সন্দেহ। আপন মনে ফোন টিপে যাচ্ছে। সেটা দেখে মন খারাপ হয়ে গেল অথয়ের। এঙ্গেজমেন্ট সম্পূর্ণ হয়েছে সোহাগ আর পাপড়ির। তাদের বাবা মা মাথায় হাত রেখে অনেক দোয়া করলো দুজনকে। সবার মনে আনন্দ। ছেলে মেয়ে পারফেক্ট একদম। দেখে মনে হচ্ছে না সেম ইয়ারের। দুজন এগুলো বলা বলি করছে আত্মীয়রা। বন্ধুমহল পাশে দাঁড়িয়ে, তার মধ্যে রীতি আর রাহাব পাশাপাশি দাঁড়িয়ে আছে। ওদের আংটি পরানোর সময় থেকে রীতি এক নাগারে রাহাবকে দেখছে। মেয়েটার মন ছেলেটা বোঝে না। এত অনুভূতি তার জন্য, কিন্তু কখনো বলার সুযোগই দেয় না। কি ক্ষতি তাকে মানতে কে জানে। ছেলেটা সবার সাথে কি সুন্দর কথা বলে, একমাত্র তাকে এড়িয়ে চলে। রীতি তাকিয়ে আছে বলে বুঝতে পেরে রাহাবও তাকালো। নজরে নজর পড়ে গেল, কিন্তু আজ রীতি নজর সরালো না। চোখে মেয়েটার পানি চিকচিক করছে। রাহাব কিছুটা অপ্রস্তুত হলো। চারিদিকে কোলাহলের মাঝে রাহাব জিজ্ঞেস করলো, কি হয়েছে? কি দেখছিস? আজকে রাহাবের কণ্ঠে মজা পেল না রীতি, আর না রাগ পেল। বেশ সহজভাবেই বলছে রাহাব। রীতি তা শুনে বলল, আমার বিয়ের কথাবার্তা চলছে রাহাব। কেমন করুণ শোনালো কথাটা। কিছুটা আটকেও আসছে কথা। তা দেখে রাহাব কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর রীতির হাত ধরে ওখান থেকে সরে দূরে চলে গেল, লোকালয়ের আড়ালে। সেটা নিশা খেয়াল করলো। কেমন যেন লাগলো বুকের মধ্যে মেয়েটার। রাহাব রীতির হাত ধরে দূরে এসে দাঁড়ালো। হাত ছেড়ে দিতে এই রীতির কি যেন হয়ে গেল। সেকেন্ডের মধ্যে রাহাবকে জড়িয়ে ধরলো। শব্দ করে কেঁদে ফেললো মেয়েটা। রাহাব হতভম্ব হয়ে গেল মেয়েটার এহেন কাজে। কি করবে কি বলবে বুঝলো না। শক্ত হয়ে গেছে, রাগও লাগছে প্রচুর। তাকে সে বোঝাতে এলো, আর সে কি করলো?
কিন্তু মেয়েটা প্রচুর কাঁদছে বলে মায়া লাগলো। ডাকটাকে দূরে হাঁটিয়ে বলল, ছাড় রিথি। না, ছাড়বো না। তুইও আমাকে ছাড়িস না প্লিজ। ধরে রাখ না আমাকে। ভালোবাসি তোকে রাহাব, প্লিজ। কাঁদতে কাঁদতেই ফুপিয়ে বলল কথাগুলো রিথি। রাহাব হতবুদ্ধি হয়ে গেছে। যা ভয় পেত তাই হলো। ঠিক এই কারণে মেয়েটাকে সে এড়িয়ে চলত। রাহাব হাত শক্ত করে ফেলল। মেয়েটার প্রতি বন্ধু ছাড়া কোনো ফিলিংস নেই, কিন্তু রিথির ফিলিংস সে আগেই টের পেয়েছিল, যার জন্য এড়িয়ে চলত। মেয়েটা দেখতে খারাপ না, এক দেখায় সুন্দরী বলা চলে, কিন্তু তবুও রাহাব চায় না, কারণ তার সেম ইয়ারে কিছু পছন্দ না, যার কারণে হাজার মেয়ের সাথে ফ্ল্যাট করলেও সেম ইয়ারে কখনো ফ্ল্যাট করেনি। রুচিতে আসে না তার। আর এখন এই মেয়ে তবু অনুভূতি জমিয়ে ফেলেছে কিভাবে? সে তো কখনো বন্ধু ছাড়া কোনো রকম ইঙ্গিত করেনি। বন্ধুমহল হাসি ঠাট্টাতে আবারও মেতেছে। এবার যোগ দিয়েছে সোহাগ আর পাপড়ির কাজিন মহলও। পাশাপাশি মুখোমুখি সবাই বসে। মূলত সোহাগের অবস্থা দেখেই ওরা মজা করছে। সোহাগ বেচারা মনে হয় আজ পাগলই হয়ে যাবে, সেই রকমই একটা ব্যাপার স্যাপার। আনন্দের চোটে পাপড়িকে কখন কি বলছে ঠিক নাই, আর পাপড়ি বেচারি লজ্জায় লাল হচ্ছে। বড়রা অবশ্য নেই সেখানে, তারা দূরে, ওদের কাছে শুধু কাজিন আর ফ্রেন্ড। সোহাগের কাজিনরাও কম না, তারাও মজা করে চলেছে। তাই পাপড়ি সোহাগকে কিছু বলতে পারছে না ওদের সামনে। মাঝে মাঝে শুধু একটু চোখ রাঙানি দিচ্ছে। সেটাও সোহাগের একটা কাজিন দেখে নিয়েছে, আর এক দফা সেটা নিয়ে হাসি ঠাট্টা হয়েছে। সেসবের মাঝেই সোহাগ পাপড়ির কানে কানে ফিসফিস করে বলল, থ্যাংক ইউ মাই লাইফলাইন। পাপড়ি এটা শুনে বুড়ো কুচকে তাকালো। সোহাগ আবার বলল, আমার জীবনে আসার জন্য। পাপড়ি কি বলবে বুঝলো না, লজ্জা পেল। ওদের এভাবে কথা বলতে দেখে উপস্থিত সবাই আবার হৈ হৈ করে উঠে ঠাট্টা করতে লাগলো। অথইরা 3 বান্ধবী বসে আছে, হাতে জুস। সবার হাতে অবশ্য জুস। ওরা চুপচাপই আছে, শুধু ওদের ফাজলামোতে হাসছে। এদিকে অথই মাঝে মাঝে কিছুটা দূরে ফোন নিয়ে ডুবে থাকা সায়েমকে দেখছে। ফোনে মাঝে মাঝে কার সাথে যেন কথা বলছে। এত কার সাথে কথা বলছে কে জানে। অথয়ের ধ্যান জ্ঞান সব মানুষটার উপর। সে একবার সায়েমের খোলা বুক নিয়ে হাজার ইচ্ছে এঁটে ফেলেছে, তো একবার সায়েমের ওই কিঞ্চিত ভাঁজ পড়া কপাল নিয়ে, আবার কোনো সময় হালকা গোলাপি বর্ণের ওই শুষ্ক পোড়া ঠোঁট নিয়ে। কি নস্টালজিক সেই ইচ্ছেগুলো, কিন্তু চেয়েও না নিজের চোখকে সংযত করতে পারছে, আর না ইচ্ছেকে। ছি ছি, আজ কি হলো তার? মনের ইচ্ছেগুলো তীব্র যন্ত্রণা দিচ্ছে। মন চাইছে উঠে গিয়ে ওই লোমশ বুকে টুপ করে চুমু খেয়ে বলতে, এই লোমশ বুকের একমাত্র রানী আমি। এই বিশাল সমুদ্রের ন্যায় ভালোবাসার রানীর একমাত্র সুদর্শন রাজা আপনি। তারপর বুকের মধ্যেখানে হাত দিয়ে আঙুল দিয়ে দেখিয়ে বলতে, এই যে এইখানটাতে একমাত্র আমি বসবাস করব। কাউকে সেখানে প্রবেশ করতে দেব না। আমি ঢুকে একদম তালা বন্ধ করে দেব, আর আপনি আমাকে লুকিয়ে রাখবেন। ওই ভাঁজ পড়া কপালের মধ্যেখানে গভীর গাঢ় একটা ঠোঁটে স্পর্শ আঁকতে, যা তার এত বছরের ইচ্ছে। আর লোকটাকে বলতে, আপনার এই ভাঁজ পড়া কপালটা আমার কত প্রিয় জানেন? আপনাকে আমার ঠোঁটের স্পর্শ ছাড়া আর কারো স্পর্শ দিতে দেব না আমি। আবার ওই সিগারেট খাওয়া আধপোড়া গোলাপির ঠোঁটে হাজার জীবনের ভালোবাসা আঁকার বাসনা পূর্ণ করতে। ইস, কত শত ইচ্ছে, প্রিয়া বাসনা জাগছে। এই অথই। চমকে গেল অথই শেফার ডাকে, আর অসাবধানতায় হাতের জুসও জামার উপর পড়ে গেল। জলদি উঠে দাঁড়ালো, তবুও আঠালো হয়ে গেল। অনেক দেখে এগিয়ে এলো, বলল, ওয়াশরুমে গিয়ে ঠিক করে নাও। হাত দিয়ে দেখিয়ে দিল কোন দিকে। শেফা বলল, সরি দোস্ত, বুঝিনি। ধুর, ঠিক আছে, আমি অন্যমনস্ক ছিলাম। তুই থাক, আমি হাতটা ধুয়ে আসি। আমি আসছি তোর সাথে। না, আমি পারবো, তুই বস, আমি হাত ধুয়ে আসবো। শেফার কথা বাড়াল না। অথই একাই গেল। ছাড় রিথি। এবার কিছুটা ধমকে বলল রাহাব। সে কিছুতেই ছাড়ছে না রাহাবকে। রাহাব এখনো ছুঁয়নি রিথিকে। না পেরে এবার রিথির বাহু ধরে জোর করে ছাড়িয়ে দিল। মনে তো চাচ্ছে ঠাটি একটা থাপ্পড় দিতে, কিন্তু রাগটা দূরে সরিয়ে মলায়েম কণ্ঠে বলল, দেখ রিথি, তুই যথেষ্ট বুদ্ধিমতী সুন্দরী একটা মেয়ে। আমার থেকে অনেক ভালো ছেলে ডিজার্ভ করিস তুই।
এসব পাগলামি বন্ধ কর। আমি তোকে বন্ধু ছাড়া কখনো অন্য নজরে দেখিনি। আর তাছাড়া তুই জানিস আমি সেম ইয়ার রিলেশন পছন্দ করি না, এটা তোর জানা। তবুও এসব কি? আর আমি তো তোকে কখনো এসব প্রেমের কোনো ইঙ্গিত দিইনি, তাইলে এগুলা কেন? আমি আগেই বুঝেছিলাম, যার কারণে তোর থেকে দূরে থাকতাম। এসব রাখ, আমি বলবো তুই বিয়ে করে নে, যেখানে বিয়ে ঠিক হচ্ছে সেখানেই বিয়ে কর। আমি তোকে চাই, প্লিজ ফেরাস না আমাকে রাহাব। আমি অন্য কারো হব না, অন্য কারোর সাথে বিয়ে করব না। তোকে আমার প্রথম দিন থেকেই পছন্দ, প্লিজ রাহাব। কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে মেয়েটা, তাই কথাগুলো বেঁধে যাচ্ছে। রাহাব একটু বিরক্ত হলো। কি করে বোঝায় মেয়েটাকে? এখন এর সাথে নরম হবে নাকি শক্ত, সেটাই বুঝছে না সে। এর এমন পাগলামিতে মন তো চাচ্ছে কড়া কিছু বলতে, আবার কান্না দেখে সেগুলো মন চাইছে না। মনে মনে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে নিজেকে ঠিক করলো, তারপর হাত বাড়িয়ে রিথার চোখের পানি মুছে দিয়ে নরম স্বরে বলল, দেখ রীতি, কান্না বন্ধ কর। এখানে এভাবে কেউ দেখলে খারাপ হবে। তুই আমার ফ্রেন্ড হিসেবে ছাড়া অন্য কিছুই না। তবু একটা মেয়ে তুই, আমার কথা বোঝার চেষ্টা কর। আমার তোর প্রতি কোনো ফিলিংস নাই, ভালোবাসার জন্য একটা অনুভূতি লাগে, সেটা তোর প্রতি আমার নেই। তুই যদি ভাবিস এমন পাগলামি করে আমাকে কনভিন্স করাতে পারবি, সেটা ভুল। তারপর একটু থেমে রিথির চোখের দিকে তাকালো। রিথি তখন থেকে চেয়ে আছে ওর দিকে, যখন ওর গালে স্পর্শ করে পানি মুছিয়ে দিয়েছে। রাহাব আবার বলল, তুই বিয়ে করে নে, সেখানে ভালো থাকবি, সুখে থাকবি, ভালোবাসাও পাবি। আমার থেকে তুই এগুলো ডিজার্ভ করিস না। আমি বলবো ভুলে যা, যেটুকু অনুভূতি আমার জন্য তৈরি করেছিস ভুলে যা। আর আমাকে ক্ষমা করিস, আমি তোর অনুভূতির মূল্য দিতে পারলাম না। রিথি ছলছল চোখে চেয়ে আছে। রাহাবের শেষ কথা শুনে আবারও কেঁদে দিল। রাহাব বলল, আবারও কাঁদে? আমি তোকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না। এটা ভুল ধারণা তোর। অবশ্যই পারবি, মানুষ ভুল জানে। ভালোবাসা দুবার হয়। আমার প্রতি তোর এটা ভালোবাসা কিনা জানি না, কিন্তু আমাকে ক্ষমা কর। আমি তোর প্রথম ভালোবাসা হতে পারবো না। তুই তোর অমূল্য অনুভূতি ভুল জায়গায় দিয়েছিস, সে অনুভূতির দাম আমি দিতে পারছি না রে। মনের বিরুদ্ধে কখনো ভালোবাসা হয় না দোস্ত। রিথি কেঁদেই যাচ্ছে, মাথা তার ঝুঁকানো মাটির দিকে। তোকে শেষ আরেকবার জড়িয়ে ধরবো? না। প্লিজ, আর কখনো ভালোবাসার দাবি নিয়ে আসবো না। রাহাব হাসবে নাকি কাঁদবে বুঝলো না। কিরকম পাগলামি বলে এসব। তবু মুচকি হেসে রিথির দুই গালে হাত রেখে মাথা তুলল, চোখের পানি আবারও মুছিয়ে দিয়ে বলল, পাগলামি করিস না, ভালো ছেলে পাবি, বিয়ে করে নিস। তুই আমার ফ্রেন্ড, তাই তোর সাথে এখন আমি সহজ আছি। অন্য কেউ হলে ছেড়ে কথা বলতাম না। চল, ওদিকে সবাই খুঁজবে। এই বলে রাহাব চলে যাচ্ছিল। রিথি জোর করে আবার জড়িয়ে ধরল রাহাবকে। রাহাব অনেকটাই লম্বা রিথির থেকে। রিথির মাথা রাহাবের বুকে। রাহাব আবারও চমকে উঠল। আশেপাশে নজর দিল কেউ দেখছে কিনা। এবার অতিরিক্ত রাগ হলো তার। কি বুঝালো এই মেয়েকে সে এতক্ষণ? পাগল হয়ে গেছে নাকি? এবার ঠাটিয়ে সত্যি থাপ্পড় দিবে ভেবে সরাতে যাবে, তখনই রিথি কাঁদতে কাঁদতে বলল, আর কখনো তোর সামনে আসবো না রাহাব। বলে ছেড়ে দিল। মাথা তার ঝুঁকানো। রাহাব ওর এমন কথায় থাপ্পড় আর মারল না, কিন্তু কঠিন স্বরে বলল, সব সময় আবেগে চললে হয় না রীতি। ভালোবাসা কোনো ঠুনকো জিনিস না। আর নিজেকে এমন সস্তা ভাবিস না। বন্ধু হিসেবে মেনে নিলাম এটা। অন্য কেউ হলে আগে মেরে কথা বলতাম। আর সামনে আসবি না কেন? আমি তো বন্ধুত্ব বিচ্ছিন্ন করছি না, আর না তোকে করতে বলছি। সরি, আমি ভালো থাকতে চাই রাহাব। ভালো থাকবি। কিছুক্ষণ আগে কি হলো কিছুই বোধগম্য হচ্ছে না অথয়ের। সে এখন ভয়ে কাঁপছে, হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে, আর হাতে থাকা চিরকুটটার দিকে অপলক তাকিয়ে আছে। সেখানে লেখা, আমার মায়াবী সুনয়নী, তোমার সব ইচ্ছেকে আপাতত জমিয়ে রাখো, সময় মতো পুষিয়ে নিও সুদে আসলে। আমি মানা করব না। আর ওনা ঠিক করে গলায় পেঁচিয়ে পড়ো। ইউ নো হোয়াট? তোমার গলার নিচে বুকের উপরের বাঁ পাশের ওই কালো তিলটা একান্ত আমার। তুমি কি চাচ্ছ আমি কন্ট্রোললেস হয়ে যাই? ওটা আমার দুর্বলতা। অন্য কাউকে কেন দেখাবা তুমি? আর হ্যাঁ, ঠোঁটে আর কখনো এমন গাঢ় লিপস্টিক যেন না দেখি। তোমার ওই ডিম্পল ঠোঁটের মাঝের তিলটা আমার অতি প্রিয়, যেটা আজ লিপস্টিকের প্রলেপে ঢেকে দিয়েছ।
এটা কি ছিল? হুমকি নাকি নিষেধাজ্ঞা? এটাই ভেবে পাচ্ছে না অথই। গলা শুকিয়ে গেছে। কিছুক্ষণ আগে যখন হাত ধুতে ওয়াশরুমে এসেছিল, সেখানে ঢুকতেই লাইট অফ হয়ে যায়, আর কেউ একজন হাত টেনে ধরে হাতের মুঠোয় কিছু গুজে দিয়ে আবার পলকের মাঝে চলেও গেছে। কেমন একটা মিষ্টি গন্ধ পেয়েছিল, তখনই লাইট জ্বলে উঠল আবার। কি ছিল সেটাও বুঝলো না, তবে এটা বুঝলো এই চিরকুট দাতা সেদিনই সেই ব্যক্তি, কারণ একই সম্বোধন করেছে। কে হতে পারে এটা? যে হোক, এই পার্টিতে উপস্থিত আছে সে, খুঁজতে হবে। ভাবতে ভাবতে ভয়ে ভয়ে কোনো রকম হাত ধুয়ে গলায় ভালোভাবে ওড়না পেঁচিয়ে নিল, তারপর বেরিয়ে এলো। আজ সপ্তাহের বুধবার। মির্জা বাড়িতে আজ লোকালয়ের সমাগম। আত্মীয় স্বজন, গ্রামের পাড়াপড়শিতে গিজগিজানো, চারিপাশে হইচই, এলাই কাণ্ড, জাঁকজমকপূর্ণ পরিবেশ, পুরো মির্জা ভিলা লাইটিং আর ফুলের ডেকোরেশন। সাজসজ্জায় পরিপূর্ণ মির্জা বাড়ি। মির্জা বাড়ির সাথে সেজেছে অত্র এলাকার আশেপাশের মানুষজন। পুরো গ্রাম চেয়ে দেখেছে অনিমেষ। লোকমুখে একই বাণী, মির্জা বাড়ির মেয়ের বিয়ে। চারুলিয়া গ্রামের পুরো মির্জাপাড়া নিমন্ত্রিত। এছাড়া আশেপাশের গ্রামের চেনা জানা লোকজন সহ ফকির মিসকিনেও নিমন্ত্রণ করা হয়েছে। সিরাজ মির্জা তেমনটাই নির্দেশ করেছেন। কোনো ত্রুটি থাকতে দেবেন না তিনি। পুরো গ্রাম শুদ্ধই খাওয়াবেন, প্রয়োজনে বাড়ির বড় মেয়ের বিয়ের জন্য। আম্মু, ছেলের ডাকে ঘুরে তাকালেন আলেয়া বেগম। উত্তরে বললেন, হ্যাঁ আব্বু, ডাকছিস কেন রে? আমার হাতে কাজ তো। আম্মু কিছুক্ষণের জন্য একটু ঘরে আসো, কথা আছে, জরুরি কথা, এখনই আসো। সায়েম সিঁড়ির উপর থেকে কথাগুলো জোরে বলে আবার ঘরের দিকে গেল। আলেয়া না পেরে সেখানে কাজের লোককে কাজটা বুঝিয়ে হাত ধুয়ে ঘরে এলেন। ছেলে তার জেদি, এখন বলেছে যখন এক্ষুনি যেতে হবে, নয়তো বিপদ। কাজের তাড়ার জন্য একটু জোর পায়ে পৌঁছালেন ছেলের ঘরে। গিয়ে দেখলেন সায়েম কথা বলছে ফোনে। মাকে দেখে ফোন রাখলো। আলেয়া এগিয়ে গেলেন কি দরকারে ডাকছে তা জানতে। সায়েমের কাছে যেতেই সায়েম মায়ের কোমর জড়িয়ে ধরে মাকেও জড়িয়ে ধরল সে। ছেলের এখন এই সময় এমন আদুরে কাহানি বোধগম্য হলো না আলেয়ার। জিজ্ঞেস করলেন, আব্বু কি বলবি বল, কি হয়েছে? আমার হাতে অনেক কাজ বাবা, আমাকে জলদি ওদিকে যেতে হবে। আম্মু, ওকে এ বাড়িতে আনার ব্যবস্থা করো। ছেলের কথা বোধগম্য হলো না আলেয়ার যে ঠিক কি বলছেন আর কাকে আনার কথা বলছে ছেলে তার। কিছুক্ষণ ভেবে যখন ধরতে পারলো তখন চমকে উঠলেন, চোখ বড় বড় করে বললেন, কিভাবে আব্বু? আমি তোর বাবাকে বলতে গেছিলাম নিমন্ত্রণ করার কথা, কিন্তু তাতেই তিনি কড়াভাবে মানা করেছেন। দেখ আব্বু, সামিহার বিয়েতে কোনো ঝামেলা করিস না আমার সোনা বাবা, বুঝতেই তো পারছিস, লোকজনে ভর্তি বাড়ি, কোনো ঝামেলা সৃষ্টি করিস না আমার বাবা, এতে সামিহার বিয়েতে প্রভাব পড়বে। আমি জানি আম্মু, তাই তো চুপ করে আছি। বাবা ইনভাইট করেনি, তাতে এই জন্য আমি কথা বাড়াইনি। তাছাড়া ওই আশরাফ শেখও একটা ঘাড়তেরা। শেষের কথাটা কেমন করে যেন বলল সায়েম। ছেলের অমন ভঙ্গিমাতে বলা দেখে আলেয়া হেসে ফেললেন। ছেলের চুলে হাত দিয়ে ঝাঁকিয়ে দিয়ে বললেন, পাগল ছেলে আমার, ওভাবে নাম ধরে কেউ বলে? আর হ্যাঁ, অথৈকে আমি কিভাবে আনবো এ বাড়িতে? তোর বাবা জানতে পারলে তুল কালাম বাঁধবে। ও শুভ ভাইয়ের বোন, শেফার বেস্ট ফ্রেন্ড। ও ওদের তরফ থেকে ইনভাইটেড, আর কিছুই হবে না। আমি সব সামলে নেব, তুমি শুধু ওকে আনার ব্যবস্থা করে দাও। সেটা কিভাবে? ওর বাবারা জিন্দেগিতেও এসব হতে দেবে না, রাজি হবে না ওনারা। জানতে পারলে তো বিশাল বড় ঝামেলা হবে। তাছাড়া একই গ্রাম, সবাই তো চিনবে অথৈকে, তখন বলে দেবে তো। সেসব ব্যবস্থা আমি করেছি, তুমি শুধু আন্টির সাথে কথা বলো। ওনারা মানা করে দিয়েছেন এ বাড়িতে আসতে। আমি যেমনটা বলছি ঠিক তেমনভাবে বলে ম্যানেজ করো। আলেয়া ছেলের কথায় বিপদে পড়ল। না পারছে মানা করতে, না পারছে কিছু বলতে। তার পরের ঘটনা কি হতে পারে সেটা ভেবে গলা শুকিয়ে আসছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। ছেলে তার বড্ড একরোখা, বলেছে যখন করতে হবে তো করতে হবে। অতঃপর কথা বলতেই হলো রশ্মি বেগমের সাথে। কি রে, কত দূর? এই তো, আর আধা ঘন্টার মধ্যেই চলে আসবো। আচ্ছা, জলদি আয়। শেফার সাথে নিশা ফোনে কথা বলে ফোন কাটলো। আজ তারা শেফাদের বাড়িতে যাচ্ছে। শেফা চেয়েছিল নিশার অথৈ এক সপ্তাহ আগে আসবে, কিন্তু অথৈটা যায়নি। আজ বুধবারে যাচ্ছে তারা নিশাদের বাড়ি। সাজানো হয়েছে বরের বাড়িও। শেফাদের বাড়িটা দুতলা বিশিষ্ট। এই বাড়িও জাঁকজমকপূর্ণ ডেকোরেশন করা। আত্মীয় স্বজন সব প্রায় চলে এসেছে।
শেফার সকল কাজিনরা মিলে বসে আড্ডা দিচ্ছে। সেই সময় এসে পৌঁছালো অথই আর নিশা। গাড়ি থেকে নামতেই শেফা দৌড়ে এসে দুই বান্ধবীকে জড়িয়ে ধরে বলল, এত লেট করলি কেন? তোদের আমি আরো আগে আসতে বলেছিলাম না? অথই বলল, এত জলদি এসেই বা কি করতাম? আর রাখ ওসব কথা, বাসা থেকে কিন্তু মানা করে দিয়েছে ও বাড়িতে যেতে। শেফা মন খারাপ করে বলল, জানি। শোন, তোরা না গেলে আমিও যাচ্ছি না লগনে। চল ভেতরে চল। এই বলে পা বাড়ালো ভিতরের উদ্দেশ্যে। বাসার মধ্যে ঢুকতেই শেফার মা শাহিনা এগিয়ে এলেন। এসে হেসে বললেন, দুই পাজি মেয়ে আজ আসছো না? ওরা শাহিনাকে দেখে সালাম দিলেন। শাহিনা সালাম নিল। অথই বলল, আসলে আন্টি, পাটাতে একটু ব্যথা ছিল, এই জন্য আম্মু জলদি আসতে দেয়নি। তুমি এত ভাবছো কেন? আজ আসলাম না, আজকেই একদম বিয়ে বাড়ি জমাই দেব। এই বলে হাসলো। শাহিনা সহ উপস্থিত সবাই হাসলো। দূর থেকে ওদের দেখে শুভ আর শেফার ছোট ভাই শান এগিয়ে এলো। সে বসে নেই, এ কাজে ও কাজে যেতে হচ্ছে। নিজের বিয়ে বলেও শান্তি নেই। শুভ বলল, অথই নিশা রাইট? হ্যাঁ ভাইয়া। শুভর কথায় দুজনে উত্তর দিল। শুভ ওদের আজই প্রথম দেখলো, কিন্তু এই পর্যন্ত এসে নাম অনেক শুনেছে। আর অথইরা শুভকে ছবিতেই দেখেছিল, আজ প্রথম সরাসরি দেখলো। তারপর কিছু কথা বলে চলে গেল শুভ কাজের জন্য। শান বলল, এই পিচ্ছিরা, তোমরা এত লেট করে এলে কেন? তোমরা জানো না বাচ্চারা না থাকলে বিয়ে বাড়ি জমে না? শানের কথা শুনে উপস্থিত সবাই হাসলো। আর অথই নিশা মন বেজার করার মতো করে বলল, শান ভাইয়া, আমরা কিন্তু এতটাও ছোট না যে তুমি এভাবে বলছো। আমরা যথেষ্ট বড়। আরে বড় কই হয়েছ? হয়তো আইসক্রিম দিয়ে কান্না বন্ধ করার মতো বয়স তোমাদের। কি ঠিক বলছি তো? আবারও সবাই হাসলো। শেফা বলল, থাম ছোট ভাইয়া, নিশা ঠিকই বলেছে, আমরা এতটাও ছোট না। তুই বুড়ো হয়ে গেছিস। এই বলে মুখ বাঁকালো শেফা। সবাই হাসলো। শাহিনা বলল, হয়েছে হয়েছে, চল এবার ওদের বসতে দে। দূর থেকে এসেছে, শেফা ঠান্ডা কিছু দে ওদের, আমি ওদিকে গেলাম। তারপর অথইদের উদ্দেশ্যে বললেন, কোনো লজ্জা করবা না, তোমরা একদম নিজের বাড়ির মতো করে থাকবা, যা লাগে নিজেরাই নিয়ে নিবে। ব্যস্ত বাড়ি, বুঝছই তো। অথই আর নিশা সম্মতি দিল। তারপর চলে গেলেন শাহিনা। শান শেফার ছোট ভাই, সে মেডিকেলের ছাত্র, পড়াশোনার তাগিদে বাইরে থাকে। এমবিবিএস পঞ্চম বর্ষে সে। আজ বৃহস্পতিবার, বেলা এখন 1টা। স্বামীয়া বসে আছে, হাতে মেহেন্দি দিয়ে দিচ্ছে স্বামীয়ার বান্ধবীরা। আজ তার গায়ে হলুদ, একটু পর পার্লারের লোক আসবে সাজাতে। এছাড়া শুভদের বাড়ি থেকে তত্ত্ব আসবে আজ। ও বাড়ি থেকে লোকজনও আসছে। সেসবের তোড়জোড় চলছে মির্জা বাড়িতে। স্বামীয়ার পাশে বসে আছে সন্ধ্যা, সাইফা সহ তাদের কাজিনরা, বান্ধবীরা। স্বামীয়া, সাইফার খালাতো মামাতো বোন মিলে সবাই আড্ডাতে মেতেছে। ইয়ার্কি ফাজলামও সেখানে বেশি শোভা পাচ্ছে। সাইম, সাইফ সহ তাদের বন্ধুরা, কাজিন ভাইয়েরা কাজে ব্যস্ত। মাঝে মাঝে এসে যোগ দিচ্ছে, তারা তো আবার যেতে হচ্ছে। সিরাজ মির্জা, শরীফ মির্জা বাবুর্চিদের রান্নার তদারকি সহ লোকজনদের সাথে কথা বলছেন। আর বাড়ির দুই বউ রান্নার কোন জিনিস কিভাবে লাগবে না লাগবে সেগুলো কাজের লোকেদের দিয়ে ঠিকঠাক করাতে ব্যস্ত। এছাড়া বাড়ির আত্মীয় স্বজনদের খাওয়ানো দাওয়ানোর কাজের তদারকারি তারাই করছেন। কিছুক্ষণের জন্য সাইফরা ফ্রি হলো। ক্লান্ত শরীর নিয়ে সে সাইফ ঢাস ধরে শুয়ে পড়লো সন্ধ্যার কোলের উপর মাথা রেখে। তারা ড্রয়িং রুমের ফ্লোরে বসেছে। সন্ধ্যা চমকে উঠল, তা দেখে উপস্থিত সবাই হেসে ফেলল। সাইম এসে সবাই গায়ে এলিয়ে দিল। সাইফাকে বলল সবার জন্য ঠান্ডা শরবত আনতে। সাইফা উঠে গিয়ে শরবত এনে দিল। শরবত হাতে নিতে সাইফের খালাতো ভাই পরশ সাইফের উদ্দেশ্যে বলল, কিরে ভাই, এত জায়গা রেখে তোর ওই জায়গায় শুতে হলো কেন? তাও আবার সন্ধ্যারই কোলের ওপর? সাইফ বলল, এখানে ঠান্ডা বেশি। এটুকু বলে সন্ধ্যার মুখের দিকে উপরে চোখ তুলে তাকালো। তারপর আস্তে আস্তে করে বিড়বিড়িয়ে বলল, এখানে শান্তিও বেশি। কথাটা বিড়বিড়িয়ে বললেও সন্ধ্যা ঠিকই শুনলো। তাকালো সাইফের দিকে। লজ্জা লাগছে তার, এতগুলো লোকের সামনে কিছু বলতেও পারছে না। সাইফ আবার পরশকে বলল, আরে তোকে অত চোখ খুলে খুলে দেখতে কে বলেছে? তোর জ্বলছে কেন এত? হ্যাঁ, চুপচুপ শরবত গেল, আমার জিনিসের দিকে না তাকিয়ে গেল।
প্রথম কথাগুলো ধমকে বলল আর শেষ কথাটা আবারও আস্তে করে বলল। এটাও সন্ধ্যা শুনল। পরশ বলল, লাও, এখন যত দোষ নন্দ ঘোষ। তুমি সন্ধ্যাকে বালিশ বানাবে সেটা কিচ্ছু না, আর আমি জিজ্ঞাসা করলেই দোষ। দোষ জিজ্ঞেস করবি কে তুই? এদিকে কান্না দিয়ে দেখ তোর কোনো জুলিয়েট কল দিয়েছে। হ্যাঁ, ওদিকে সামলা। পরশ হকচকিয়ে গেল সাইফের কথায়, আর আবারও সেখানে হাসির রোল পড়ল। সাইম বলল, বাজে বকা বন্ধ করো, সময় নেই, জলদি করতে হবে সব। ওদিকে লোক 4টার পরেই চলে আসবে, তাড়াতাড়ি শরবত খেয়ে উঠো ফাঁকিবাজগুলো। হ্যাঁ জানি তো জানি, তোমরা এত তাড়া কিসের? সায়ন বলল। সেখানে উপস্থিত সবাই এই কথার মানে না বুঝলেও সাইব, রাহাব, সায়েম ঠিকই বুঝল। তাই সায়েম হাতের গ্লাস রেখে তেড়ে আসলো সায়নকে ধরতে, কিন্তু ধরতে আর পারল না। সে ভোদর দিয়েছে। এই কাণ্ড দেখে সবাই হাসছে। বেলা 3টা। বাড়ির ছোটরা সাজগোজে ব্যস্ত। স্বামীয়াকে পার্লারের লোক সাজিয়ে দিয়েছে। এখন অন্যদের সাজাচ্ছে, তাদেরও সাজগোজ প্রায় শেষের দিকে। স্বামীয়ার পরনে কাঁচা হলদে জামদানি শাড়ির সাথে ফুলের গহনা, বেশ মানিয়েছে তাকে। অসাধারণ লাগছে দেখতে মেয়েটাকে। আর মেয়েরাও আজ হলুদ রঙের জামদানি পরেছে। সন্ধ্যার সাইফার সাজ হয়ে গেছে। সাইফা সন্ধ্যাকে বলল, এই সন্ধ্যা, আমার রুম থেকে ফোনটা এনে দে না, পরি সেলফি তুলবো। যা না এনে দে। আচ্ছা বুবু, আনছি। এই বলে সে বেরিয়ে এলো। শাড়ি ঠিক করতে করতে এগিয়ে গেল, কিন্তু হঠাৎ হাত ধরে কেউ টেনে নিল। দেখলো সামনে সাইফ দাঁড়িয়ে। এই ঘরটাও সাইফেরই। সন্ধ্যা চমকে গেছে। সাইফকে দেখে মৃদু রাগ নিয়ে বলল, ভাইয়া এসব কি? একদম ভয় পেয়ে গেছি আমি। এই তোর ভাইয়াকে রে? কথাটা ধমকে বলল। সন্ধ্যা কেঁপে উঠল। লোকজন ভর্তি বাড়ি, কেউ শুনে নিলে কি হবে? বলল, ভাইয়া আসতে বলো, কেউ শুনবে। আর এভাবে এখানে দেখলে কি বলবে? হাত ছাড়ো, সাফিয়া বুবু খুঁজবে। কে কি বলবে? বলবে বলবে, আমি কেয়ার করি না। তারপর সন্ধ্যাকে একটু কাছে টেনে নিয়ে বলল, এই মায়াবতী রাগিনী, আজ তোকে এত সুন্দর লাগছে কেন রে? তুই কবে হ্যাঁ বলবি আর কবে রাজি হবি? আমার তর্স হয়েছে না যে, আমি ধৈর্য হারা হচ্ছি তো। সন্ধ্যার শরীরে শিহরণ হলো। কেঁপে উঠল সে। কি নেশালোভ ভাবে বলছে সাহেব। তাদের মধ্যে বেশি ফাঁক নেই। সন্ধ্যার মুখের ওপর সাইফের নিঃশ্বাস এসে লুটোপুটি খাচ্ছে। সন্ধ্যা লজ্জা পেল, বলল, ভাইয়া ছাড়ো। সাহেব ছেড়ে দিল। তারপর বলল, যা, আর দেখি তুই আরো কত সময় নিতে পারিস, আমাকে আর কত পোড়াতে পারিস। আমাকে তুই জ্বালায় পোড়ায় শেষ না করলে ক্ষান্ত হবি না, বুঝি? বুঝেছি, সময় আমারও আসবে, দেখিনিস, সেদিন নিস্তার পাবি না। আমার ভালোবাসার আগুন থেকে তোকে আমি জ্বালিয়েই ক্ষান্ত হব। কথাগুলো একটু শক্ত কণ্ঠে বলল, কিন্তু এমনভাবে বলল সন্ধ্যার ভিতরে সব নাড়িয়ে দিল। সন্ধ্যা বাক্যহারা হয়ে রইল। এ ছেলে তাকে বাক্যবাণী দিয়ে তো পুড়িয়ে ফেলে, পরে আবার কি দিয়ে পোড়াবে? সাহেব থেমে আবার শাসলভাবে বলল, আর শোন, পরশের আশেপাশে কিন্তু তোকে যেন না দেখি, নয়তো অনেক খারাপ হবে কিন্তু। ওর বদ নজর আছে তোর উপর, ওর সাথে কথা বলবি না, আমি যেন না দেখি। কথাগুলো শুনে সন্ধ্যা মুখ ভ্যাংচালো। দ্রুত পায়ে সরে এসে বলল, 100 বার মিশবো আর কথাও বলবো। ওর সাথে বসে এখন সেলফি তুলবো। কি করবা তুমি করে নিও। বলে ভোদর দিল। সাহেব রেগে কিছুটা চেঁচিয়ে বলল, আমি কি কি করতে পারি জানা আছে তোর, হ্যাঁ? তাই দুঃসাহসও করিস না। সন্ধ্যা হাসতে হাসতে চলে গেল। সে জানে পরশের নজর খারাপ। এটা শুধু সাহেবকে রাগানোর জন্যই বলল। অথয়টা রেডি হচ্ছে। সে কিছুই বুঝছে না কিভাবে কি হলো, আর কিভাবে বা এই অসম্ভব সম্ভব হলো। ঘন্টা 2 আগে রশ্মি বেগম ফোন দিয়ে ও বাড়িতে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে। শুভ ভাই এসে সেটাই বলল, কিন্তু বিস্তারিত কিছুই বলল না। সত্যতা যাচাই করতে সে আবার মায়ের সাথে কথা বলেছে। সত্যিই মা তাকেও একই কথা বলেছে। সবটা এখনো স্বপ্নের মতো লাগছে। এই খবর পেয়ে নিশা শেফা তো প্রায় নেচেই উঠল। আর অথই ঘর থেকে বেরিয়ে এখনো খুশি হতে পারল না। শেফা বলেছিল বাড়িতে ওর কাছের 2 বান্ধবী না গেলে সেও যাবে না। শুভ এসে বলে গেছে সব, আর বলেছে মেয়েরা যেন সাজের সাথে স্টাইলিশ মাস্ক পরে বের হয়।
ওই বাড়িতে পৌঁছানোর পর যেন খুলে এটা আদেশ করে গেছে। এতে সবাই অসন্তুষ্ট হলেও অথৈ আর নিশার জন্য ভালো হয়েছে ভেবে শেফা সবাইকে বুঝিয়েছে। গতকাল যখন সায়েম আলেয়াকে রশ্মির সাথে কথা বলতে বলে, তখনই কল করে আলেয়া রশ্মিকে। সায়েমই ধরিয়ে দেয়। আননোন নাম্বার থেকে কল পেয়ে তবুও রশ্মি ধরে। তারপর সালাম দিলে আলেয়া সালাম নিতেই রশ্মি পরিচয় জিজ্ঞেস করে। আলেয়া পরিচয় দিলে রশ্মি হতভম্ব হয়ে চমকে ওঠে। তারপর আলেয়া বলেছিলেন,